অনুরোধ, আপনারা এই ব্রিটিশের চামচা, আপনাদের মনে আছে নিশ্চয় 1945 সালে ব্রিটিশ জেনারেল লর্ড কার্জন বঙ্গ বিভাজন করেছিল। তার অজুহাত ছিল প্রশাসনিক সুবিধার্থে বঙ্গ বিভাজন করা হয়েছে, কিন্তু তার উদ্দেশ্য ছিল বঙ্গদেশের বিশালতা এবং বাঙালি জাতির ঐক্যকে বিনাশ করার জন্য তারা বঙ্গ বিভাজন করতেছে। আসসালামু আলাইকুম, নমস্কার শ্রদ্ধেয় ভিউয়ার্স, আমি ইলিয়াস আহমদ ব্রাদার্স 07 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা যে যেখান থেকে দেখছেন অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে আপনারা প্রতিবাদ জানাবেন। বর্তমান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। গত রাত্রে 1 এপ্রিল এপ্রিল মাসের 1 তারিখ ইরানের এক এমবেসিতে সিরিয়ার মধ্যে ইসরায়েল এয়ার স্ট্রাইক চালিয়ে 10 থেকে 11 জন মানুষকে শহীদ করে ফেললো। এমবেসিটাকে একদম মাটির সাথে মিশিয়ে দিল। এটা একটা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন হয়েছে। এটা ইসরায়েলের বিরুদ্ধে ইরান তার প্রতিশোধ নেওয়ার অধিকার আছে। কোনো দেশের এমবেসিতে হামলা করার কোনো অধিকার নেই। তথাপিও ইসরায়েল এটা যে হামলা করেছে সেই হামলাটাকে আমরা সন্ত্রাসী হামলা হিসাবে ধরে নিতে পারি। এই যে আমেরিকা অনেক চেঁচামেচি করেছে, অনেক দেশকে ধ্বংস করেছে, তার 9/11 টুইন টাওয়ার্সে হামলার কথা বলে। টুইন টাওয়ার্সে হামলা যেমনই, আজকে ইরানের কনসুলেটে হামলাটাই ঠিক তেমনই। কিন্তু আজকে ইরান তার ন্যায্য অধিকার অর্জন করতেছে। গত রাত্রে ইসরায়েলি সংবাদ মাধ্যম বলতেছে, দি টাইমস অফ ইসরায়েল, 200টা ড্রোন এবং মিসাইল লঞ্চ করেছে ইরান। তারা কিন্তু এর মধ্যে থেকে কিছু ইন্টারসেপ্ট করতে পেরেছে। কিন্তু ইরানিয়ান নিউজ চ্যানেল থেকে জানা গেল তারা 400 থেকে 500 মিসাইল এবং ড্রোন লঞ্চ করেছে। আর ইন্ডিয়ান মিডিয়া থেকে জানা গেল তারা বলছে 100 মিসাইল এবং ড্রোন লঞ্চ করেছে। আর যাই হোক, কিন্তু ইরান তার কাজ করতেছে, তার প্রতিশোধ নেওয়ার অধিকার আছে। এটা আন্তর্জাতিক আইনগতভাবে তারা কাজ করতেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দেখা যাচ্ছে রণতরী নিয়ে এগিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে অংশগ্রহণ করে সামিল হয়ে যায়, তাহলে জেনে রাখা উচিত গাজায় যে গণহত্যা চলতেছে সেই গণহত্যার জন্য ইন্ধনদাতা মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন পরোক্ষভাবে ছিল, আজকে প্রত্যক্ষভাবে তারা জড়িত হয়ে গেল, নিজেদেরকে আত্মপ্রকাশ করলো তারা এই গণহত্যায় জড়িত বলে। এই গণহত্যার দায়ীও হবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তারা আজকে এই ইসরায়েলকে রক্ষার জন্য আসতেছে, কিন্তু ইসরায়েল যে অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য ইসরায়েলকে তারা শাস্তি দেওয়ার কোনো কথা এখনো বলেনি। তথাপিও আপনারা জানতে হবে, শান্তিকামী দেশবাসী বিশ্ববাসীর কাছে আমার একটা অনুরোধ, তৃতীয় বিশ্বযুদ্ধকে রুখতে হলে, তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বিশ্বকে বাঁচাতে হলে আমরা এই মার্কিন যুক্তরাষ্ট্রকে এই ইসরায়েল ইরান যুদ্ধ থেকে দূরে রাখতে হবে। কারণ ইসরায়েলের পক্ষ নিয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্র আসে, তাহলে ইরানের পক্ষ নিয়ে অনেক দেশও দাঁড়িয়ে যাবে। কারণ এই আমেরিকার আক্রমণে আক্রান্তিত দেশগুলি তারা প্রতিশোধের নেশায় এখনো আছে। কিন্তু আমেরিকা যদি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের উপর হামলা করে বা মধ্যপ্রাচ্যে কোনো অস্থিতিশীলতা তৈরি করে, তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা বাজিয়ে দেয়, তাহলে আমরাও পিছপা হব না। ভারতবর্ষের উচিত হবে আমেরিকার বিরুদ্ধে লড়াই করা। কারণ এক সময় ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে আমেরিকা ছিল পাকিস্তানের মিত্র, আমেরিকা পাকিস্তানকে সহযোগিতা করেছিল, কিন্তু ইরান না করেছিল ভারতের বিরোধিতা, না করেছিল পাকিস্তানকে সহযোগিতা, কিছুই করেনি। কিন্তু আজকে যদি দেখা যায় ইরানের উপর চটে বসেছে আমেরিকা, তাহলে আমরাও মুখে আঙ্গুল দিয়ে বসলে হবে না। ইরানের সাথে আমাদের বিলিয়ন বিলিয়ন ডলারের একটা বিনিয়োগ আছে। এই যে ইরান থেকে গ্যাস পাইপলাইন এবং তেল পাইপলাইনে আনার ব্যাপারে কাজ চলছে, এগুলি নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আর ইরান যদি মধ্যপ্রাচ্যে শেষ হয়ে যায় ইরাকের মতো, তাহলে জেনে রাখতে হবে মধ্যপ্রাচ্যের তেল আমেরিকার কন্ট্রোলে চলে যাবে। আমেরিকা যেমনই চাইবে তেমনই ভাবে বিক্রি করবে। তখন এর প্রভাব আমাদের ভারতবর্ষেও পড়বে, আশেপাশে দক্ষিণ এশিয়া তো পড়বে, আর দুর্বল রাষ্ট্রগুলির উপর পড়বে, এতে কোনো সন্দেহ নাই। তাই দেখুন,
আমেরিকার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এতদিন টিকে নিজের পায়ে দাঁড়িয়ে আছে ইরান, কিন্তু আমেরিকার এমন নিষেধাজ্ঞা যদি আমাদের এই দক্ষিণ ভারত হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, মিয়ানমার হোক, তাহলে কোনো একটা দেশের উপর যদি পড়ে আমরা এতদিন টিকে থাকা মুশকিল হবে। কারণ আমাদের দেশে সর্বপ্রথম এই যে ক্রাইসিস দেখা দিবে জ্বালানি তেল এবং গ্যাসের, কিন্তু ইরানের নিজস্ব এই সম্পদ থাকার কারণে তারা কারো কাছে গিড়গিড়াতে হয়নি, হাত মাংতে হয়নি। মানে আমি এটা বলার উদ্দেশ্যটা হলো, ইরানকে ধ্বংস করে যদি সম্পূর্ণ কন্ট্রোলিং এ নিয়ে নেয় আমেরিকা, তখন আমেরিকা যাই বলবে তাই করতে হবে। তার ইচ্ছায়, তোমার ইচ্ছায়, অনিচ্ছায় যেটা বলবে সেটাই আমাদের চক্ষু বন্ধ করে মেনে নিতে হবে, আর না মানলেই আমাদের উপর নানাভাবে স্যাংশন দেবে। কিন্তু অবশেষে তার কাছে গিয়ে হাত জোড় করতে হবে, বাবা আজান, চাচা যান, আমাদেরকে তেল গ্যাস দিন, আপনার কাছে তো সবকিছু, এরকম বলতে হবে। সেজন্য এখন উচিত সময়, আমেরিকার 20 দাঁত ভেঙে দেওয়ার সময় এসেছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নির্মমতার বিরোধিতা করতে হবে। আর আমার একটাই অনুরোধ, আমরা তো সাধারণ মানুষ কিছু করতে পারবো না, শুধুমাত্র এটা প্রতিবাদ করতে পারবো কমেন্টের মাধ্যমে। আপনারা সঠিক মানে কমেন্ট করে আপনারা আপনাদের মতামতটা জানিয়ে দিন। অতএব এই যে ইসরায়েলের পণ্য সামগ্রী সাময়িকভাবে আপনারা বয়কট করুন, যতক্ষণ পর্যন্ত পার্মানেন্টলি সিজফায়ার হবে না। এটা মানে আপনারা এই যে ইসরায়েলের পণ্য সামগ্রী আছে, স্প্রাইট, কোকাকোলা, বাইজুস, বাটা, এক্সেলসার, এগুলি আপনারা, আমি বলছি না এগুলাই নিও না, কিনো না, এগুলাই থেকে বিরত থাকো। যতক্ষণ পর্যন্ত তারা নৃশংসতা অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত এগুলাই আপনারা খরিদ করা বন্ধ করুন। আসছি এখন আবার আমাদের ভারতবর্ষের রাজনীতি নিয়ে একটু কথা বলতে। এই যে আসামের মুখ্যমন্ত্রী মহাশয়, তিনি 18 তারিখ আসতেছেন বরাক উপত্যকায়। তাকে আপনারা একটা জিনিস জিজ্ঞাসা করবেন, ওনাকে একটা জিনিস জিজ্ঞাসা করবেন, আপনি তো অনেক কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন আর অনেক দিয়েছিলেন, তাও বাস্তবায়িত করতে পারেননি, কিন্তু আজকে যে আমাদের বাবার সম্পত্তি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমাদেরকে আপনি মানে ত্রাণ তহবিল দেওয়ার মানে আশ্বাস দিচ্ছেন, এটা কেমন কথা? আমার পৈতৃক সম্পত্তি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমাকে আবার মানে দুপুরের ভোজন দিতে চাচ্ছেন আপনি আমাকে, মানে শত্রু মিত্র হওয়ার ধান্দা করছেন। হ্যাঁ, আপনি একটা শত্রুতা করেছেন, বরাক উপত্যকাকে ঠকিয়েছেন। বরাকের মানুষের প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা এই ব্রিটিশের চামচা, আপনাদের মনে আছে নিশ্চয় 1945 সালে ব্রিটিশ জেনারেল লর্ড কার্জন বঙ্গ বিভাজন করেছিল। তার অজুহাত ছিল প্রশাসনিক সুবিধার্থে বঙ্গ বিভাজন করা হয়েছে, কিন্তু তার উদ্দেশ্য ছিল বঙ্গদেশের বিশালতা এবং বাঙালি জাতির ঐক্যকে বিনাশ করার জন্য তারা বঙ্গ বিভাজন করতেছে। আজকে সেই ব্রিটিশের অনুসারী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা তিনি কি করছেন, আমাদের বাংলার 2টি আসনকে তিনি হ্রাস করেছেন, কমালেন। যে জায়গায় সবকিছুতে আসন বৃদ্ধি পায়, মানুষের উন্নত বলা হয়, কারো বলুন সম্পত্তি, কারো বলুন এই যে টাকা পয়সা, যা কিছু হোক, মানুষের উন্নতি হয়, কিন্তু বরাক উপত্যকার অবনতি হলো কেন? প্রতিটা বিধানসভা সমষ্টিতে 1 থেকে 1.5 লক্ষ ভোটার জনগণ থাকা সত্ত্বেও আমাদের 2টা আসন হ্রাস পেল। 2টা আসনের অনুদান এখন বরাকে আসা বন্ধ হয়ে যাবে। মতলব আমাদের বরাকের উন্নয়ন হলো না অবনত হলো? উন্নত হলো না অবনত হলো? আপনারা এটা বিচার করবেন। আর দুষ্ট লোকের মিষ্ট কথা আপনারা শুনে বলবেন না, এর কঠিন জবাব দিতে হবে। বিটিআইডি সামান্য জনসংখ্যার একটা এলাকা থাকা সত্ত্বেও তারা বিশেষ মর্যাদা পায় রাজ্য সরকারের পক্ষ থেকে, বিশেষ একটা প্যাকেজ পেয়ে থাকে প্রতি বছর, কিন্তু আমাদের এই প্যাকেজটা কেন পাইনি? আমাদের মর্যাদাটা কেন হরণ করা হচ্ছে? যদি আমাদের এই 2টি আসন দিতে অক্ষম হয়, এটা আপনারা প্রশ্ন করবেন 18 তারিখ, যদি দিতে অক্ষম হয়, কোনো উত্তর না দেন মুখ্যমন্ত্রী মহাশয়, তাহলে জোর গলায় আপনারা ঐক্যবদ্ধ হয়ে বলুন, আর বরাক উপত্যকাকে উন্নত করার একটাই রাস্তা, একটা পৃথক রাজ্যের প্রয়োজন। আমাদের বরাক উপত্যকাকে পৃথক রাজ্যের মর্যাদা দিতে হবে, এটাই আমাদের লড়াই করতে হবে বিধানসভায় এবং লোকসভায়। সংসদে এর লড়াই জোরদারভাবে সোচ্চার হতে হবে, আওয়াজ তুলতে হবে। এর জন্য যে কোনো প্রার্থী, বিজেপি প্রার্থীকে এড়িয়ে চলে যে কোনো প্রার্থীকে আপনারা বাছাই করুন, হয় তৃণমূল হোক, কংগ্রেস হোক, ইউডিএফ হোক, যেই হোক না কেন, কিন্তু বিজেপির প্রার্থীরা কোনো কথাই বলবে না, ওদের মুখে জল দিয়ে রেখেছে বিজেপি সরকার। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অন্যকে শোনার জন্য সুযোগ করে দেবেন, শেয়ার করে, আর সাবস্ক্রাইব করে রাখবেন। আরো একটি গুরুত্বপূর্ণ কথা হলো,
আমাদের এই যে লোকসভা নির্বাচনের গণনা হবে যখন, এখন তো আর সবার ঘরে রেডিও নাই, রেডিওর বুলেটিনটা কিন্তু শুনতে আলাদা। কিন্তু বর্তমানে যে ইউটিউবে এক একটা চ্যানেল এক এক রকম বলে, এটা ভালো লাগে না। কিন্তু রেডিও সঠিক মানে তথ্যটা দিয়ে থাকে, গণনার পূর্বে পরে তারা জানিয়ে দেয়, ঘন্টায় ঘন্টা বুলেটিন দিয়ে। সেই আকাশবাণী থেকে আমরা লাইভ সম্প্রচারণ করব, আপনারা শুনতে পারবেন। আর সেজন্য অন্যদেরকেও আপনারা শোনার সুযোগ করে দিবেন। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ব্রাদার্স 07 চ্যানেলটিকে। ধন্যবাদ। জয় হিন্দ।